জ্যোৎস্না রাতের উৎসবে তিনি যোগ দেবেন সম্পূর্ণ খোলা মনে। জাহাজটি রয়েছে শ্রীরামপুরের কাছাকাছি। শুধু তাকে নিয়ে যাওয়ার জন্যই তার স্বামী আসবেন এতটা পথ উঁচিয়ে। সাজ শেষ করে খোপায় জইয়ের একটা মালা ঝুলিয়ে কাদম্বরী আবার দাঁড়ালেন আয়নার সামনে। নিজের রূপ নিয়ে গুমর করতে নেই, বেশি বেশি সাজবে যায়নি তো? রূপের মধ্যে রূপ লুকিয়েছে নাকি? একথা ভাবতে ভাবতেই তিনি দারুণ চমকে উঠলেন। কোকিল ডেকে উঠল 6 বার। তাহলে তো সময় হয়ে গিয়েছে। সিঁড়ি থেকে শোনা যাচ্ছে তার স্বামীর পদশব্দ। দরজা খুলে তিনি দেখলেন, না, কেউ উঠে আসছে না তো। নির্দয় কোকিলটা কেবল ডেকেই চলেছে। কাদম্বরী ছটফটিয়ে ঘর বার করতে লাগলেন। জ্যোতি ঠাকুর আজ আসবেন না? এ তিনি বিশ্বাসই করতে পারছেন না। আসবেন, তিনি ঠিকই আসবেন। যতই দেরি হোক তিনি আসবেনই। দুহাতে মুখ চাপা দিয়ে কাদম্বরী ঝাঁপিয়ে পড়লেন বিছানায়। দেওয়ালের কোণে একটা রূপো বাঁধানো ছড়ি রাখা আছে। ছুটে গিয়ে সেটা এনে কাদম্বরী ঠাঁই ঠাঁই করে মারতে লাগলেন তার এতকালের স্বাধীর দর্পণে। ঝনঝন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে গেল কাঁচ। কাল্পনিক কোনো শব্দ শুনে চেঁচিয়ে উঠলেন, কে কে? কোনো সাড়া নেই। বাজ পাখির মতো তীক্ষ্ণ কুটিল চোখে কাদম্বরী চেয়ে রইলেন বন্ধ দরজার দিকে। তারপর আপন মনে বললেন, কেউ না, বুঝি বাতাস। আজ থেকে বাতাস, তুমি আমার কেউ না। মধ্যরাতের জ্যোৎস্না, তুমি আমার কেউ না। বারান্দায় যত ফুল ফুটে আছো, তোমরা আমার কেউ না। কাদম্বরী অসহিষ্ণুভাবে ছুটে গেলেন পাশের ঘরে। চাবি দিয়ে খুলে ফেললেন দেওয়াল আলমারি। তার ভেতরের গুপ্ত স্থান থেকে বের করলেন একটি গয়না বাক্স, চন্দন কাঠের তৈরি, উপরে হাতির দাঁতের কারুকাজ। অলঙ্কার সরিয়ে তলা থেকে বের করলেন একটি কাগজের বই। এর মধ্যে রয়েছে 4খানা কালো রঙের বড়ি। এই বড়ি খেলে পাখি হয়ে উড়ে যাওয়া যায়। বিশুপাতিনীর কাছ থেকে এগুলো সংগ্রহ করে রেখেছেন। একটু বেশি ঘুম, আরো বেশি গহন ঘুম, এই গয়নার বাক্সের মধ্যেই সযত্নে রক্ষিত আছে 3খানি চিঠি। এর মধ্যে একখানি কাদম্বরী পেয়েছিলেন ধোপার কাছে কাচতে দেওয়ার আগে জ্যোতি ঠাকুরের জব্বার পকেটে। অন্য দুটি এক বৃহদাকার অভিধানের ধাঁচে। 3টি চিঠি একই মেয়েলি ধাঁচের হাতের লেখার লেখা। সম্বোধনে প্রাণাধিকেশু, তলায় করুণামণি। এ চিঠির কথা কাদম্বরী তাঁর সর্বগুণান্বিত ব্যস্ত বিখ্যাত স্বামীকে কখনো বলেননি। 3খানি চিঠি তিনি পড়লেন বারবার। ঘন ঘন শ্বাস করতে লাগল। চিঠিগুলি মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে একসঙ্গে 4টি কালো বড়ি খেয়ে ফেললেন। সঙ্গে 2 গ্লাস জল। পাখির ডানার মতো 2 হাত ছড়িয়ে তিনি দৌড়তে লাগলেন সারা ঘরে। পায়ে বিঁধে যাচ্ছে ভাঙা কাজ, কোনো খেয়াল নেই। মুখ হাসিতে উদ্ভাসিত, কি হালকা লাগছে নিজেকে। পা দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত করছে, তাতে যেন আলপনা আঁকা হয়ে যাচ্ছে সাদা মার্বেলের মেঝেতে। কাদম্বরী আজ নাচছেন। কেউ কোনোদিন তার নাচ দেখেনি। তুলে ফেললেন শাড়ি, পরে রইল শুধু সেভিজ। নাচতে নাচতে ছুঁড়ে ফেললেন হাতের কঙ্ক, গলার হার, কানের দুল, খোঁপার দুল। এক উচ্ছ্বসিত জলপ্রপাতের মতো কান্নায় ভেঙে পড়লেন। তোমার কবিতা, তোমার গানই আমাকে বাঁচিয়ে রেখেছিল রবি। তোমার রচনার মধ্যেই আমি নিজেকে খুঁজে পেয়ে ধন্য হয়েছি রবি। রবি, আমি চলে যাচ্ছি। নতুন উঠান এখন পুরনো হয়ে গেছে।
তার শরীরটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল নিচে, মাথা ঢুকে গেল চোখ, প্রতি ঘন্টায় ডেকে গেল উকিল। খোলা জানালা দিয়ে বাতাস ঢুকে খেলা করতে লাগলো এক নিস্তব্ধ শরীর ঘিরে। দুদিন জমে মানুষে টানাটানির পর ভোরে 1884 সালে 21শে এপ্রিল মারা গেলেন কাদম্বরী। তাঁর শেষ যাত্রায় সঙ্গ নিলেন রবি। সারাটা পথ একটিও কথা বললেন না, ফিরে এসেও না। বছরের জীবনে মৃত্যুকে এত কাছ থেকে এর আগে তিনি কখনো দেখেন না। কত কি স্বাদ অপূর্ণ রয়ে গেল, কত কথা অকথিতই থেকে গেল। আর একটু মনোযোগ দিলে এই বিপত্তি হয়তো ঘটত না। যদি দাদা দূরে সরে গিয়েছিলেন, এই আফসোস কখনো যাব না। মহর্ষির নির্দেশে পুড়িয়ে ফেলা হলো কাদম্বরীর শেষ চিরকুট বিনোদিনী চিঠিপত্র। তৎকালীন পত্রপত্রিকায় মোটা রকম ঘুষ দিয়ে ঠাকুরবাড়ির সুন্দরতম বিষণ্ণতমা নারীটির মৃত্যু ঢাকা পড়ে গেল অনন্ত রহস্যের মোড়কে। রবিও আর কখনো আসেননি জ্যোতি দাদার কাছে। রবির জীবনে তখন অন্য অধ্যায়। তিনি ব্যস্ত হলেন শিলাইদহে জমিদারি দেখাশোনায়। কাদম্বরী রইলেন মনের নিভৃত কোণে। সময় বয়ে গেল তার নিজস্ব গতিতে। উঠে ঝরিয়া পড়ে ফুটে নাহি ভয় নাহি শেষ নাহি নাহি দৈন্যলেশ নাহি ভয় নাহি শেষ নাহি নাহি দৈন্যলেশ সেই পূর্ণতার মনস্থান মাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে মৃত্যু তবু প্রাণ ধারা হাসে সূর্য চন্দ্র তারা তবু প্রাণোন্মিত ধারা হাসে সূর্য চন্দ্র তারা বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে আছে দুঃখ আছে মৃত্যু শোকের মধ্য দিয়ে অচেনা শ্বশুর বাড়ির সঙ্গে পরিচয় হল জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির বালিকা বধূটির।
নতুন বৌঠানের আকস্মিক মৃত্যু হয়তো বা রবিকে এক অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি দিয়েছিল, কিন্তু 12 বছরের সরল বালিকার মুখের দিকে তাকিয়ে রবির মায়াই হয়। 24 বছরের রবির জটিল মনোজগতে কি এই বালিকা কোনোদিন পা রাখতে পারবে? সেও আবার নতুন বৌঠানের মতোই অভিমানিনী হয়ে উঠবে না তো? 1883 সালে ডিসেম্বরের 9 তারিখে আমি এ বাড়িতে বউ হয়ে এলাম। যার সঙ্গে বিবাহ হলো, বিয়ের রাতে ভাঁড় খেলতে গিয়ে তিনি ভাঁড়গুলোকে ইচ্ছে করে উল্টে দিয়েছিলেন। ছোট কাকু শাশুড়ি বললেন, এ কি করলে রবি? তিনি শান্ত স্বরে বললেন, জীবনটাই আজ থেকে ওলটপালট হয়ে গেল। সেদিন তার সব কথার মান বুঝিনি। শুনেছিলেন তিনি বিদ্বান। আমার মনে হয়েছিল শুধু বিদ্বান নন, অনেক দূরের মানুষ। আর এখন তো কখনো শুনি শিলাইদহে পদ্মায় বা সাজাদপুরের পথে, কখনো কটকে, কলিগ্রাম ও কুষ্টিয়ায়। তিনি আমার ভবতারিণী নামটি পছন্দ করলেন না, নতুন নাম দিলেন মৃণালিনী। বিবাহের পরে মেজ বৌদিদি আমাকে তার কাছেই নিয়ে গিয়ে রাখলেন। আমার বিবাহের মাত্র 4 মাস পরে তার নতুন বৌদিদি, মানে আমার বড় যা, তার জ্যোতি দাদার স্ত্রী বিষ খেয়ে আত্মঘাতী হল। যিনি চলে গেলেন তার সঙ্গে আমার তেমন পরিচয় হয়। কেমন ভয় লাগছিল শুনে তিনি কেন অসময়ে এভাবে চলে গেলেন। কোন সে গভীর দুঃখ? কে তাকে দুঃখ দিয়েছিল? কি গো ছোট বউ, আমার কাছে আসবে না? এতদিন পরে ঘরে ফিরলাম, আর তুমি বুঝি এমন দূরে দূরে থাকবে? আপনি আমাকে একা ফেলে চলে গিয়েছিলেন কেন? তোমার অভিমান হয়েছে ছুটি? বেশ তো, তোমাকে ফেলে আর কোথাও যাব না। নতুন ঠাকুরের মতো আমাকে একলা ফেলে ঘুরে বেড়ালে আমিও আফিম খাবো। এই কি কথা বললে ছুটি? ছি, আর কখনো এমন কথা মুখে আনবে না, মনে থাকবে। ফুলতলির ভবতারিণী থেকে কবির মৃণালিনী।